মহিলা মাথা নত করতে মুখ আংশিক ঢাকা পড়ল হ্যাটের ব্রিমে। ভেবেছিলাম ওকে ছাড়তে হলে যে মূল্য দিতে হবে তা আমার পক্ষে দেয়া সম্ভব না, বলল। কিন্তু এখন জানি সম্ভব। এখন এও জানি মুখ বুজে থেকে ওকে ফাঁসিতে ঝুলতে দেখার চেয়ে সত্য কথাটা বলে ফেলা জরুরি। মুখ তুলে চাইল, মিস্টার হার্ডি, আমি আমার ভবিষ্যৎ, মান মর্যাদা, সমাজ, সংসার সব সব ত্যাগ করতে রাজি। আমার বাচ্চাটাকে ছাড়া যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত আছি। রেববকে বাঁচাতে হলে কি করতে হবে? রিককে বাঁচাতে হলে কি করতে হবে শুধু সেটা বলুন। নতুন প্রমাণ চাই, বলল হার্ডি। এমন কোনো গুরুত্বপূর্ণ প্রমাণ যাতে গভর্নরকে কল করা যায়। কোত্থেকে শুরু করতে চান? জন হারকারকে দিয়ে শুরু করা যায়। ওর কাছ থেকে পুরোটা সত্য জানা গেলে পায়ের নিচে মাটি পাবো আমরা। আরেকটা ব্যাপার জানা দরকার আমার। আপনার স্বামী রিক সাবেসকে এত ঘৃণা করেন কেন? উঠে দাঁড়িয়েছে মহিলা বিবর্ণ মুখে। প্রশ্নটা করে নিজেই বিব্রত করা অবস্থায় পড়ে গেল উকিল। কিন্তু এটা না করলেও তো চলে না। রিক যদি এতটাই প্রয়োজনীয় হয় মহিলার কাছে, তবে জবাব দিতে দ্বিধা কিসের? তবে চাপাচাপি করে মহিলাকে আর বিলম্বিত করল না ও। মনে হয় জন হারকারের ব্যাপারে কিছু একটা করতে পারবো আমি, বলল মহিলা। ভেবে দেখি। আর দ্বিতীয় প্রশ্নটার জবাব দিতে পারছি না। ওটা রিকের কাছ থেকেই না হয় জেনে নেবেন। ওকে বলবেন আমার সম্মানের কথা ভেবে চুপ থাকার কোনো দরকার নেই। দেখুন চেষ্টা করে ওর মুখ থেকে কিছু জানতে পারেন কিনা। আর একটা কথা, আপনি যদি দুপুরে আমাদের ওখানে ডিনারে আসতেন তো খুশি হতাম। গার্ড হোটেলের ডাইনিং রুমে ডিনার করবে। আমার বাচ্চাটা, আমি আর আপনি ছাড়া কেউ থাকবে না। ঘুরেই হেঁটে বেরিয়ে গেল মহিলা। ওকে না বলার সুযোগটা অবধি দিল না। মহিলাকে পিছু ডাকতে গিয়েও চেপে গেল হার্ডি। মুলারদের বাসায় কখনো যায়নি ও। এমন সুবর্ণ সুযোগ হেলায় হারানো ঠিক হবে না। 4 জেনেটার গার্ডের বাবা মা ওদের অবুঝ বয়সেই ঠিক করে রেখেছিল দুজনের বিয়ে দেবে। ছেলেবেলায় গার্ডের সঙ্গে জেনেটের মেলামেশাটা তাই স্বাভাবিকই ছিল। কৈশোরে জাইলাসের বান্নে যাওয়া শুরু করার পর থেকে মোহভঙ্গ হতে আরম্ভ করলো জেনেটের। 17 বছর বয়সেও পরিপক্কতা আসেনি গার্ডের, আবিষ্কার করলো। দেখলো ওকে জড়িয়ে ধরে চুমো খেতেও ভয় ছেলেটার। অথচ মানসিক এবং শারীরিকভাবে পরিণত নারী তখন সে। ঠিক সে সময়টাতেই রিকের প্রতি আকৃষ্ট হয়ে পড়ল ও। সুদর্শন সুপুরুষ রিকের বিপরীতে একদম ছেলে মানুষ যেন গার্ড মুলার। রিক অবশ্য ওকে কখনো তেমন একটা পাত্তা দেয়নি। কাজেই ওর সঙ্গে বাসা পর্যন্ত যাবে বলায় নিজেকে সেদিন ধন্য মনে করেছিল জেনেট। কিন্তু তারপর তো সব গুবলেট হয়ে গেল। মা দেখে ফেলায় হড়বড়িয়ে সত্য কথাটা বলে দিল রিক ওকে অশোভন প্রস্তাব দিয়েছে। পরে অবশ্য সে নিজের ঘরে একাকী চিন্তা করেছে রিক সত্যিই আসবে কি বান্নে। সে রাতে আসলে কপাল ঠুকতেই যাওয়া ওর জাইলাসের বান্নে। দুরু দুরু করছিল বুক। পছন্দের মানুষটার সঙ্গে নিভৃতে দেখা হলে কেমন লাগবে ভেবে। বহুদিন পর্যন্ত জানতে পারেনি জেনেট গার্ড মুলার ওদের ধরিয়ে দিয়েছিল। বাবার লোকজন নিয়ে বার্নে সময় মতো পৌঁছলো কিভাবে একবারও মাথায় আসেনি ওর। রিকের ঘাড়ে দোষ চাপিয়ে এতটাই ছোট হয়ে গিয়েছিল সে নিজের কাছে যে ওসব কথা খেলা করেনি। পরে মা ঘটনা শুনে মূর্ছা যায় আর কি। জেনেটের বাবাকে ডাক্তার ডাকতে হয়েছিল স্ত্রীর জন্যে, এবং ওর মা সারাটা রাত একই কথা বকে গেছে, মেয়েকে পরীক্ষা করানোর দরকার। জেনেট যতই বলে অমন কিছুই ঘটেনি, মা কিছুতেই বিশ্বাস করে না। সে এত
ভীতি কিচ্ছিরি কাণ্ড। সে এক ভীতি কিচ্ছিরি কাণ্ড। এরপর থেকে মাকে ঘৃণা করতে শুরু করে ও। আর পরে যখন জানলো রিককে রিফর্ম স্কুলে পাঠানোর পেছনে তার বাবার সবচেয়ে বড় হাত ছিল, তখন তাকেও সমপরিমাণ ঘৃণা করতে লাগলো। নিজেকে কখনো মাপ করতে পারেনিও। মার্শালের এবং বাকনারের কাছে গিয়ে সত্য প্রকাশের চেষ্টা করেছিল, কিন্তু তারা সে কথা কানে তোলেনি। ভেবেছিল রিকের প্রতি সহানুভূতি থেকে ও এসব বলছে। বাবাকে বলার চেষ্টা কখনোই করেনি জেনেট, জানতো নিরর্থক। এ ঘটনার পর থেকে নিজেদের গুটিয়ে নিল জেনেট। কারো সঙ্গে মেলামেশা করে না, এমনকি গার্ডের সঙ্গেও না। দুর্ব্যবহার করতে শুরু করলো ছেলেটির সঙ্গে। গার্ড হারবার্ড থেকে ফিরে এলে দেখা করতে পর্যন্ত চাইল না ও। এ সময় রিকের উদ্দেশ্যে চিঠি লিখে পুড়িয়ে ফেলত নিজেই। নিশ্চয় ওকে ভয়ানক ঘৃণা করে রিক, ভাবতো ও করবেই তো। ওর মার সঙ্গে দেখা করার কথা প্রায়ই মনে হলেও কোনো দিন যায়নি। মহিলাও নিশ্চয় ঘৃণা করে ওকে। ওর এই অবস্থা দেখে সেন্ট লুইতে একটা মেয়েদের স্কুলে বাবা মা পাঠিয়ে দিল। ওখানে মন্দ কাটল না ওর। গার্ড তো অন্তত জ্বালাতে আসছে না, সেটাও মস্ত বড় স্বস্তি। বছরটা চলে গেলে মন খারাপ হয়ে গেল জেনেটের। বাসায় ফিরতে আবারও গার্ডের উৎপাত শুরু হলো। বিয়ের প্রস্তাব দিল গার্ড, কিন্তু ওকে তখনও সহ্য করতে পারে না জেনেট। কিন্তু হাল ছাড়ল না গার্ড। আঠার মতন লেগেই রইল পেছনে। করুণ মুখ করে খালি জানতে চাই কি তার দোষ, কেন জেনেট অমন ব্যবহার করছে তার সঙ্গে। রিক যেদিন ওর কাছে এলো সেদিন ওদের বাসায় ছিল গার্ড। গার্ড ওকে তার উজ্জ্বল ভবিষ্যতের কথা শোনাচ্ছে। এ সময় জানালা দিয়ে চাইতে রিককে রাস্তা থেকে শহরে ঢুকতে দেখলো জেনেট। তখন পার্লারে বসেও 3 বছরে আরো লম্বা চওড়া হয়ে গেলেও এক ঝলকেই রিককে চিনে ফেলল জেনেট। সস্তা স্যুট ওর পরনে, মুখে দাড়ি 3-4 দিনের, বালির পাহাড় থেকে নেমে আসা কোনো রুক্ষ কাউবয় যেন। একটা মুহূর্ত নড়তে চড়তে পারল না জেনেট। একটা চিন্তাই শুধু ঝিলিক খেল মাথায় ওর। যতটা ভাবে ততখানি ঘৃণা হয়তো ওকে করবে না রিক। করলে ওর সঙ্গে দেখা করতে আসলো না। দরজাটা এক ধাক্কায় খুলে দুদ্দার করে বারান্দায় বেরিয়ে এলো ও, বেকুবের মতো গার্ডকে ঘরে দাঁড় করিয়ে রেখে। রিক রিক করে চিৎকার করতে করতে ওর বুকে ঝাঁপিয়ে পড়ল জেনেট। রিক ঘাবড়ে গেছে রীতিমতন। ওকে জড়িয়ে ধরে সমানে চুমো খাচ্ছে জেনেট, কেঁদে কেটে ভাসিয়ে দিচ্ছে শার্টের বুকের কাজটা। কতবার তোমাকে চিঠি লিখেছি, হু হু করে কাঁদছে জেনেট, কিন্তু তুমি আমাকে ঘৃণা করো ভেবে পাঠাতে সাহস পাইনি। কথাটা অস্বীকার করল না রিক। বারান্দার কিনারে দাঁড়িয়ে ও, মুখে বাক্য সরছে না। এমন অভ্যর্থনা তো আশা করেনি সে। বেরিয়ে এসেছে গার্ড। পরপুরুষের বুকে হবু পত্নীকে লুটাতে দেখে রেগে কাই হয়ে গেল। দূর হও এখান থেকে, তোমাকে আর ছিনিমিনি খেলতে দেব না। ওর ইজ্জত নিয়ে খেকিয়ে উঠল। মেয়েটাকে ঠেলে সরিয়ে দিল রিক, দাঁত বের করে হাসছে। ও ফুলবাবু যে, তোমাকে দেখে খুব খুশি হলাম। গুডি গুডি বয়। তোমার পাওনাটা যদি দয়া করে বুঝে নিতে। না রিক, চেঁচিয়ে উঠল জেনেট। মুহূর্তে বুঝে নিয়েছে কি ঘটতে যাচ্ছে, কিন্তু কান দিল না রিক। গার্ডের ঘুষিটা মাথা নামিয়ে এড়ালো। তারপর একটা পাঞ্চ ঝাড়ল। চিবুকে মারটা পড়তে রেলিংয়ের উপর গিয়ে ছিটকে ঘাসে গিয়ে পড়ল গার্ড। মাটিতে মাথা ঠুকে গেছে, নড়াচড়ার লক্ষণ নেই। ভয়ার্ত জেনেট চেঁচিয়ে উঠল, ও মরে গেছে রিক, শিগগির পালাও। গার্ডের পাশে হাঁটু মুড়ে বসে পালস পরীক্ষা করলো জেনেট, কিন্তু পেল না। জট করে উঠে দাঁড়িয়ে পায়ের উপর ঘুরল। ও মরে গেছে রিক, আমি বলবো আমি মেরেছি। যাও পালাও, এখন এই শহর ছেড়ে চলে যাও। ওর সাজা কি হবে জানা আছে
আছে তোমার, দেরি করো না। এর সাজা কি হবে জানা আছে তোমার, দেরি করো না। অনিশ্চিত চোখে ওর দিকে চেয়ে দাঁড়িয়ে রইল রিক। বাসার ভেতর থেকে ভেসে এলো মিসেস ল্যাডের গলা। এত হইচই কিসের রে? জলদি পালাও। তীব্র সুরে ফিসফিসিয়ে বলল জেনেট। একবার তোমাকে বিপদে ফেলেছি, এবার বাঁচাবো। আমি ওকে খুন করেছি বললে সবাই বিশ্বাস করবে। গত 3 বছর ধরে ওর সঙ্গে লড়াই চলছে আমার। এক ছুড়ে বাড়িটার ওপাশে চলে গেল রিক। ঠিক সে মুহূর্তে মিসেস ল্যাড বেরিয়ে এসে গার্ডকে ওভাবে পড়ে থাকতে দেখল। জেনেট যা ভেবেছিল তা নয়। আসলে মরেনি গার্ড, তবে অচেতন ছিল বেশ কয়েক ঘন্টা। চেতনা ফিরতে হাসপাতালে সমস্ত যখন বয়ান করল রিক, ততক্ষণে একটা মালগাড়িতে উঠে চম্পট দিয়েছে। রিককে বাঁচাতে চাওয়ায় সবাই খেপে গেল জেনেটের উপর, কিন্তু সেসব পাত্তা দিল না ও। মনে আসা শীঘ্রই যোগাযোগ করবে রিক। কিন্তু মাসের পর মাস চলে গেল, কোনো খবর পেল না রিকের। সেবারে শীতে মারা গেল ওর মা। গার্ড অনার্স গ্র্যাজুয়েশন হয়ে রয়্যালে ফিরে এসে ফলক লাগিয়ে আইন ব্যবসা শুরু করলো। ওকে বিয়ে করতে রাজি হলো জেনেট। বাবার ঘর সামলানোর চেয়ে এই বরং ভালো ভাবল ও। রিকোকে চাইলে তার কাছে ছুটে যেত জেনেট, যে কোনোখানে যে কোনো সময়, কিন্তু ও চাইল না। ভালো করেই বুঝলো জেনেট রয়্যাল এবং এর লোকজনের কাছ থেকে দূরে সরে গিয়ে জানে বেঁচেছে রিক। অজ্ঞাতা গার্ডের সঙ্গে বিয়ে হয়ে গেল ওর। পাস। চোখ বুজে ব্যাংকে শুয়েছিল রিক। ভারী মেটাল ডোর খোলার শব্দ কানে এলো। জন হারকারের পরিচিত ভারী পদক্ষেপ করিডোর ধরে এগিয়ে আসছে। 12:15 বাজে। ওর কাছে এসে বলল হারকার, আর 24 ঘন্টা পর তালা খুলে তোমাকে নিয়ে যাব আমি। ফাঁসির মঞ্চে যেতে বড়জোর 15 মিনিট লাগবে, কি বলো? চোখ খুলল না রিক। শেরিফের হোঁতকা মুখ আর কুতকুতে লাল চোখ দেখতে দেখতে ঘেন্না ধরে গেছে। ঘেন্না ধরেছে লোকটার হামবরা ভাবের উপরও। পরের জান নেয়ার অধিকার লাভ করে আত্মতৃপ্তির সীমা ছাড়িয়েছে তার। বিরাট কিছু একটা হয়ে গেছে যেন সে। নীরব রইল রিক। মানুষের ক্ষতস্থানে খোঁচা দেওয়ার স্বভাব এই শেরিফ লোকটার। ওকে চুপ করে থাকতে দেখে বলল জন হারকার, ও, গল্প করার মুড নেই তোমার? বেশ, দোস্তি করতে না চাইলে করো না, পরে কিন্তু সারা জীবন পস্তাবে। হা হা হা। নিজের রসিকতায় হেসে কুটি কুটি। যাকগে, আমি এসেছিলাম সাপারে কি খাবে জানতে। ফাঁসির আগে লোকে ভালো মন্দ খেতে চায় কি না? কি কোনো বিশেষ অর্ডার আছে নাকি মাননীয় অতিথির? চুপ করে থাকলো রিক। হারকারকে বললেই যে সে গিয়ে তার পছন্দসই খাবারের ব্যবস্থা করবে বিশ্বাস করে না ও। খাবার যা দেয়া হচ্ছে ওকে একেবারে যাতা। এরা চাইলেও ভালো কিছু রাঁধতে পারবে না। হারকার কিছু একটা বলতে মুখ খুলেছিল। এ সময় ডাক পড়ল অফিস থেকে। খিস্তি ঝেড়ে দুবদাব পা ফেলে চলে গেল ও। রোনাল্ড হার্ডির কাছে বরং আবদার করবে রিক ভালো খাবারের। মরার আগে একবার জিভের স্বাদ মিটিয়ে নেবেও। কিন্তু লোকটার সঙ্গে দেখা হবে কি আর? গত কদিন ধরে আসছে না। সেজন্য অবশ্য তাকে দোষ দেয় না রিক। যথাসাধ্য করেছে লোকটা। ধাতব দরজা আবারও খুলে গেছে শব্দ পেল রিক। পায়ের আওয়াজ শুনল। তারপর ওর ছেল ডোরে তালা খোলা হলে হারকার বলল, তোমার লোক এসেছে খুনে। হার্ডিকে দেখে উঠে বসলো রিক। কেমন আছো রিক? শুধালো হার্ডি। চোখ ঘষল রিক। ক্ষণিকের জন্যে মনে হচ্ছিল স্বপ্ন দেখছি বুঝি। তোমার কথাই ভাবছিলাম। মাঝে মধ্যে মানুষের মুখ দেখলে মনটা ভালো লাগে। হার্ডিকে হারকারের দিকে চাইতে দেখে জুড়ে দিল, ওই বান্দারটাকে অবশ্য না চাইলেও দেখতে হয়। কি? ওই বান্দরটাকে অবশ্য না চাইলেও দেখতে হয়। কি আমাকে বান্দর বললি? ক্ষেপে লাল হারকার। মুখ সামলে কথা বলবি শালা বেজন্মা।
হয়েছে হয়েছে বলল হার্ডি। ওর ডিনারটা বরং নিয়ে এসো এখানে। বেশিক্ষণ থাকবো না আমি। গোমরা মুখে পিছু সরে দরজা টেনে তালা মারল শেরিফ। তারপর করিডোর ধরে গটগটিয়ে চলে গেল। রিকের পাশে ব্যাংকে বসে পড়ল হার্ডি। হারকারকে খেপিয়ে লাভ কি তোমার? কিছুতেই কিছু লাভ নেই বলল রিক। ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলল হার্ডি। কোটের পকেট থেকে এক মুঠো সিগার বের করে গুজিয়ে দিল রিকের হাতে। ওকে ধন্যবাদ জানিয়ে একটা ধরালো রিক। আজ রাতে একটা ভালো খাবারের ব্যবস্থা করতে পারো রন? হোটেল থেকে যদি পারা যায়। হারকারের গুমোত খেতে খেতে আগেই বুঝি জানটা গেল। আচ্ছা দেখব, কথা দিল হার্ডি। রিক, হাতে সময় কম আমার। তোমাকে আশা দিতে চাই না, কিন্তু এখনও চেষ্টা করে যাচ্ছি আমি। যাই হোক, কি হয়েছিল আমাকে খুলে বলো প্লিজ। ওহ খোদা, ঘুঙে উঠল রিক। 100 বার অন্তত বলেছি তোমাকে, কাঠগড়াতেও বলেছি। আর নতুন কিছু বলার নেই আমার। আমি আবার শুনতে চাই। আচ্ছা, নাছর বান্দার লোক বাবু তুমি, শ্রাক করে বলল রিক। ঠিক আছে, কান তোমার পোষলে আমার কি। রোলেঞ্জ থেকে ফিরছিলাম আমি। গ্রামের ভেতর দিয়ে আসছিলাম। এ শহরের দক্ষিণে একটা সার্চ পার্টির সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেল। জানতে পারলাম মুলারের ছেলেকে নাকি পাওয়া যাচ্ছে না। দলটাকে লিড করছিল হারকার, কিন্তু এটা এখনো বুঝি না উল্লুকটা লাইন কেবিনে খোঁজেনি কেন। আমার কেন জানি মনে হয় বাচ্চাটাকে উদ্ধার করার আসলে কোনো ইচ্ছাই ছিল না ওর। সায় জানালো হার্ডি। আমারও একই কথা মনে হয় রিক, কিন্তু খটকাটা কিছুতেই মেলাতে পারছি না। আমিও না বলল রিক। আমার টেইলটা গেছিল ওই কেবিনের পাশ দিয়ে। শহরের কতটা কাছে রয়েছি জানতাম না, আর খিদেও পেয়েছিল খুব। কেবিনটার কাছে থেমে ভেতরে ঢুকবো ভাবলাম। কিছু যদি কপালে জোটে তো রেঁধে নেব, কিন্তু দরজায় তালা ছিল আগে লক্ষ্য করিনি। মনে হয় বাচ্চাটা আমার শব্দ শুনতে পেয়েছিল। সে কান্না জুড়ে দিল। দরজা ভেঙে ঘরে ঢুকলাম, আর দেখা মাত্র বুঝলাম এ টম ছাড়া কেউ না। প্রথমে আমাকে দেখে ভয় পেলেও পরে কথা বলল, নাম বলল। কেবিনে খাবার দাবার না থাকলেও রাজ্যের ক্যান ছড়ানো ছিটানো ছিল। দেখে বোঝা যায় লোকে বাস করেছে ওখানে। ছেলেটাকে বললাম ওকে আমি বাড়ি পৌঁছে দেব। শহর আর 8 মাইল বাকি। এ সময় কাল হোগানকে কেবিনের টেইল ধরে আসতে দেখলাম। কোনো কথা নেই বার্তা নেই, গুলি করতে লাগলো ও। পিস্তলে হাত পাকা হলে আমি আর বাচ্চাটা ঝাঁঝরা হয়ে যেতাম, কিন্তু 3-3 বার মিস করলো ব্যাটা। তারপর আর কি, শুইয়ে দিলাম। বুঝলাম ঝামেলায় জড়িয়ে পড়েছি, কিন্তু বাচ্চাটাকে বাসায় পৌঁছে দিতে তো হবে। তা করতে গিয়ে সামনাসামনি পড়ে গেলাম জন হারকারের। উল্লুকটা তখন তার নাম ওয়াস্তে সার্চ পার্টি নিয়ে ফিরেছে। তারপর তো জানোই, ছেলে চুরির অপরাধে গ্রেপ্তার হলাম। আমার কোনো কথাই কানে তোলা হলো না। বাচ্চাটারও বয়স মাত্র 3 বছর বলে তার কথাও উড়িয়ে দেয়া হলো। আমি আর মিসেস মুলার উড়িয়ে দিইনি বলল হার্ডি। কিন্তু এ তো পুরানো কথা। কিছু যেন এখনো এড়িয়ে যাচ্ছ তুমি। পেট বানিয়ে গল্প ফাঁদি, তাই না? তাই চাও? মাথা নাড়ল হার্ডি। মিসেস মুলার সকালে এসেছিল আমার কাছে। সে কিন্তু বলল তুমি যতটা জানো ফাঁস করছো না। মেঝেতে দৃষ্টি নিবদ্ধ রিকের। শ্বাস নিতে কষ্ট হলো ওর এক মুহূর্তের জন্যে। জেনেট পুরোটা সময় আড়ালে ছিল, আর 24টা ঘন্টা তার তর সইল না। তুমি মরতে চাও? মৃদুস্বরে বলল হার্ডি। তাই কি কথা চেপে যাচ্ছ? ঝট করে চাইল ওর দিকে রিক। না রন, আমি বাঁচতে চাই, কিন্তু বিশ্বাস করো এর বাইরে বলার মতো আমার আর কিছু নেই। এবার মিসেস মুলারের কথাগুলো খুলে বলল হার্ডি। মহিলা বলেছে সে রিককে পছন্দ করে। নিজের ভবিষ্যৎ, মানমর্যাদা, সামাজিক প্রতিষ্ঠাও ত্যাগ করতে রাজি ওকে মুক্ত করতে। শ্বাস বন্ধ হয়ে এলো রিকের কথাগুলো শুনে। মনের মধ্যে ভিড় করে এলো এক রাশ যন্ত্রণাময় চিঠি
যেগুলো ভুলে যেতে চেয়েছিল ও। এখন কোনো কথাতেই কোনো কাজ হবে না রন, আওড়ালো ও। এটা তুমিও জানো, আমিও জানি। না, আমি জানি না, রাগত স্বরে রাগত্ব স্বরে বলল হার্ডি। সেজন্যই এখানে এসেছি আমি। আচ্ছা বাবা, আচ্ছা। আর চোখে হার্ডিকে একবার দেখে নিয়ে মেঝেতে ফের দৃষ্টি স্থির করলো রিক। তারপর রয়্যালে মুলার, জেনেট আর ওর একসঙ্গে বড় হওয়া থেকে শুরু করে ওর রিফর্ম স্কুলে যাওয়া এবং ফিরে এসে গার্ড মুলারকে ঘুষি মেরে আবার পলায়ন পর্ব পর্যন্ত সবটা জানালো। এবার দেয়ালে ঠেস দিয়ে সোজাসুজি তাকালো হার্ডির দিকে। শুনলে তো, ফাঁসির দড়ি থেকে বাঁচতে পারবো মনে করো? না, স্বীকার করলো হার্ডি। ব্যাস, এইটুকুই? এইটুকুই, ভারী কণ্ঠে বলল রিক। এখন যাও তো, আমাকে একটু একা থাকতে দাও। শেষ 24টা ঘন্টা নিজের মতো করে কাটাতে চাই। মাথা ঝাঁকিয়ে উঠে বলল হার্ডি, পা বাড়ালো দরজার দিকে। মোটেই সন্তুষ্ট দেখাচ্ছে না তাকে। হাঁক ছাড়ল শেরিফের উদ্দেশ্যে। লোকটা এসে তালা খুলে দিলে বেরিয়ে গেল বাইরে। হাতে করে খাবার এনেছিল হারকার। কিন্তু রিক জেলের খাবার দেখে মারমুখ হয়ে উঠতে দেয়ার সাহস পেল না। অজ্ঞাতা অনুসরণ করলো উকিলকে। ঝটকা মেরে ঘুরে দাঁড়িয়ে ব্যাংকে এসে বসে পড়ল রিক। অনুতাপ হচ্ছে। হার্ডির সঙ্গে এমন ব্যবহার করা উচিত হয়নি। হার্ডি বেচারা প্রাণপণ চেষ্টা করছে ওকে বাঁচাতে, কিন্তু এখন আর কোনো আশা নেই। সব খোলাসা করে বললেই বাকি। ফাঁসির দড়ি ওর নিয়তি। হার্ডি এটা মেনে নিলেই ল্যাঠা ঝুঁকে যেত। ব্যাংকে শুয়ে চোখ মুদল ও। কত কিছু মনে পড়ে যাচ্ছে, কত ঘটনা, কত স্মৃতি। জেনেটের চুমো, গার্ডের ব্যর্থ ঘুষি, ওর মোক্ষম পাঁচটা, আর পাশ থেকে জেনে যখন জানালো গার্ড মারা পড়েছে, তখনকার দিশেহারা অনুভূতি। পরে কিন্তু ওর স্থির বিশ্বাস জন্মেছিল জেনেট নিজেকে এবং গার্ডকে বাঁচাতে মিথ্যে বলেছে, ঠিক যেমনটা বলেছিল বান্নে ঘটনাটা 3 বছর আগে। 6 মালগাড়িটা লয়াল ত্যাগের 1 ঘন্টা পরও ঘামে জবজব করছিল রিক সাবেসের দেহ। গন্ডোলার এক কোণে বসেছিল ও, পিঠে শোল্ডার ব্লেডের মাঝে শার্ট গুজে। কাঁপুনি বন্ধ হলেও শ্বাসকষ্ট শুরু হলো ওর। গলায় যেন ফাঁসির দড়ি পরানো হয়েছে। ওকে রয়্যালে ধরে নিয়ে যেতে পারলে ঠিক এটাই ঘটবে, ভাবল। 1 ঘন্টা পেরিয়ে 2, তারপর 3 হলে রয়্যালের সঙ্গে দূরত্ব বৃদ্ধি পাওয়াতে ভীতি কিছুটা কমে এলো ওর। হয়তোবা ওদের নাগালের বাইরে এসে পড়েছে ও। কিন্তু গার্ড কি সত্যি মারা গেছে, নাকি জেনে আবারও মিথ্যে কথা বলে ফাঁসিয়েছে ওকে? নিশ্চিত নয় রিক। রয়্যালে যেতে গেল কেন ও? শেষবারের মতো শহরটাকে দেখতে হয়তো, নয়তো মায়ের কবর জিয়ারত করতে। ঘন্টা 2-1 কাটিয়েই কলোরাডো রওনা হতো। কিংবা কিংবা আসল কথা, এসব কিছুই না। জেনেটকে একবার চোখের দেখা দেখতে চলেই যখন যাচ্ছে চিরদিনের জন্যে। মেয়েটা বলেছে রিক তাকে ঘৃণা করে, তার ধারণা। তা করেই তো, করার কারণও আছে। রিফর্ম স্কুলে প্রতিটি মুহূর্ত নিদারুণ কষ্টে কেটেছে তার। আর এর জন্যে একমাত্র এই জেনেট লেডি দায়ী। তবু কেন কে জানে, ওকে দেখতে খুব মন চাইল রিকের। যাকে ঘৃণা করে তার জন্য রয়্যালে ফেরার কোনো যুক্তি ছিল না। কিন্তু মন তো আর যুক্তিতর্ক মানে না সব সময়। মেয়েটা 3 বছরে আরও সুন্দরী হয়েছে। এখন কত হবে বয়স? 18। গার্ড ছুঁচোটাও ছিল ও বাসায়, কিন্তু নিশ্চয় বিয়ে হয়নি ওদের। হলে ওভাবে ওকে জড়িয়ে ধরত না জেনেট। মেয়েটার চুমো, আকুল কান্না কোনোদিন ভুলতে পারবে না রিক। আর হ্যাঁ, গার্ডের চিবুকে বন্ধুত্বের যে স্পর্শ সে রেখে এসেছে, সেটার কথাও। সন্ধ্যা উতরালে গতি কমে হামাগুড়ির পর্যায়ে নেমে এলো ট্রেনটার। ট্র্যাকের পাশাপাশি সেন্টারে এক লোক ছুটছে, কানে এলো রিকের।
এক মুহূর্ত বাদে কিনারা বেয়ে উঠে রিকের পাশে গন্ডোলায় ধপাস করে গা ছেড়ে দিল। বগিতে ওকে দেখে চমকে গেছে লোকটা। এবার লম্বা মুখটায় বাঁকা হাসি ফুটিয়ে তুলল। কি দোস্ত, বলল ও। হোটেলের রুমটায় লোক আছে জানা ছিল না। কুছ পরোয়া নেই, দুজনের জায়গা হয়ে বেশি হয়ে যাবে, অনায়াসে বলল রিক। চেয়ার টেনে আরাম করে বসো। হাসিটা চওড়া হলো আরো। রসিক লোক দেখছি তুমি। এই ঠেলাগাড়িতে চেয়ার দিলে মন্দ হতো না, কি বলো? হাত বাড়িয়ে দিল। আমি টেক্সাস সিলিম, রিক সাবেস। আসল নাম আমারও ছিল এক সময়, বলল আগন্তুক, কিন্তু বারবার সেটা পাল্টাতে হয়েছে। এখন ভুলেই গেছি কি ছিল প্রথমে, তাই আপাতত এই নামটাই চালাচ্ছি। লোকটার বয়স 25-এর মতো হবে। লম্বা মেদহীন দেহ, তামাটে মুখ আর তির্যক দৃষ্টি দেখলে বোঝা যায় নিদ্রার সময়টুকু ছাড়া বাকিটা সময় এ লোক ঘরের বাইরেই কাটায়। তোবড়ানো স্টেশন, জীর্ণ বুট এবং হোলস্টারে 45 সহ গানবেল তার পরনে। পিস্তলটা আর হাতল ওয়ালনাটের। লোকটাকে নিরীক্ষণ করা শেষেও থই পেল না রিক। এ লোক তো ঘোড়া দাবড়াবে। এর তো চুরি করে মালগাড়িতে ওঠার কথা নয়। দূরে যাচ্ছ রিক? জিজ্ঞেস করলো স্লিম। জানি না, হাসলো সিলিম। আমিও। তবে মনে হচ্ছে এই ট্রেনে বেশি দূর যাওয়া যাবে না। হতচ্ছাড়া কন্ডাক্টরটা শিগগিরই এসে পড়বে। তার আগেই জুলসবার্গে নেমে পড়া দরকার। কদ্দূর? ঘন্টা খানেক। পকেট থেকে মাল মশলা বের করে সিগারেট রোল করলো সিলিম। আগুন ধরিয়ে বুক ভরে ধোঁয়া টানলো। পোড়া কপাল আর কাকে বলে। ভালো চাকরি ছিল, কিন্তু পোকার আমাকে শেষ করলো। ঘোড়া স্যাডল সবই হারালাম। ভাগ্যিস পিস্তলটা খোয়ানোর আগেই হুঁশ ফিরেছে। ঘোড়া স্যাডল না থাকলে আর কাজে গিয়ে কী লাভ। তাই উঠে পড়লাম এই মালগাড়িতে। সিগারেটের ছাই ফেলে আর চোখে রিকের দিকে চাইল। তোমারও কি একই কেস? না, জানালো রিক। ওই সমস্যাটা বলল না দেখে সিলিমও আগ্রহ দেখালো না। সিলিম গপ্পবাজ লোক, জানালো সে ব্রাউন্স হলে যাচ্ছে। শীতটা নাকি ওখানে চমৎকার কাটে। ওখানে যারা বাস করে তারা আইনকে কাছে ঘেঁষতে দেয় না। সেজন্যই ওয়াইল্ড বাঞ্চের কেউ কেউ বসন্ত পর্যন্ত ও জায়গায় ঘাপটি মেরে থাকে। তুমিও যেতে পারো আমার সঙ্গে, শেষমেশ বলল। কেন নয়, ভাবল রিক। টেক্সাস সিলিমের কাছ থেকে হয়তো বহু জিনিস শিখতে পারবে ও। জীবনে কোনো অপরাধ না করেও বদনাম কামিয়েছে সে। দুর্ঘটনাবশত একটা খুনের দায়ে ওকে ফাঁসিতে লটকে দেবে আইন। গার্ড ওকে মারতে চেয়েছিল, ও পাল্টা মেরেছে। এজন্যে গলায় দড়ি পরানো হবে ওর। বুচ ক্যাসিডি ঠিক কাজ করেছে, বলে যাচ্ছে স্লিম। আমার মতোই কাউহ্যান্ড ছিল, কিন্তু মাসে $30 কি আর তার মতো লোকের পোষায়? এখন দেখো, খালি ব্যাংক আর ট্রেন, ছোট কাজে হাত দেয় না সে। এরাই না মরদ। হ্যাঁ, সায় জানালো রিক। রয়্যালে গিয়ে গার্ড মোলারের বাপের ব্যাংকটা লুট করতে পারলে দারুণ হতো, ভাবলো। তো জুটে পড়ল সে সিলিমের সঙ্গে। কোনো চুক্তি অবশ্য হয়নি ওদের মধ্যে, একসঙ্গে কাজ করা আর কি। চিলিম গুরু, রিক শিষ্য। জুলসবার্গ থেকে সে রাতে 2টো ঘোড়া চুরি করলো ওরা। 3 রাত পর দক্ষিণ শেইয়েনের একটা গ্রাম্য স্টোর লুট করলো। সেখান থেকে ভার্জিনিয়া ডেল হয়ে পাড়ি জমালো লামারিতে। আর ওখানেই জানতে পারলো গার্ড মুলার মরেনি। একটা সেলুনে লাঞ্চ করছে ওরা। রিকের চোখ পড়ল ডেনভার পোস্টের একটা কপিতে। ওতে সবিস্তারে বর্ণনা করা হয়েছে রিকের অপকর্মের কাহিনী। মারপিটের অভিযোগে ওয়ান্টেড করা হয়েছে ওকে। কাগজটা পড়তে দিল চিলিমকে রিক। ওর পড়া হলে পর বলল,
পড়া হবার পর বলল, চলো বেরিয়ে পড়ি চিলিম। জুলসবার্গে ট্রেন থেকে নামার পর এই প্রথম আগ বাড়িয়ে কোনো প্রস্তাব রাখলো রিক। ওকে এক ঝলক দেখে নিয়ে মাথা নাড়ল চিলিম। বেশ, চলো। সে রাতে লামারি সমভূমিতে ছোট্ট একটা ক্যাম্প ফায়ারের পাশে গুটিসুটি মেরে বসে পুরোটা ঘটনা সিলিমকে জানালো রিক। সিলিম পরামর্শ দিল, কিছুদিন ঘুরে ঘুরে কাজ করে গা ঢাকা দিয়ে থাকবে ওরা। তারপর শীতের শুরুতে সরে পড়বে ব্রাউন্স হলে। প্রস্তাবটা মনে ধরল রিকের। তো মাস দুয়েক ভবঘুরের মতো কাটিয়ে ব্রাউন্স হলে এসে হাজির হলো ওরা। এখানে এসে যেন মনের মতো আস্তানা খুঁজে পেল রিক। লোকগুলোর অনর্থক কৌতূহল নেই, বিনা প্রশ্নে গ্রহণ করে নিল ওকে। বুস ক্যাসিডি আর এলজা লের সঙ্গে পরিচয় হলো। বাঞ্চের কারো কারো সঙ্গে কদাচিৎ রক স্প্রিংস কিংবা ব্রিক্স পর্যন্ত রাইড করেছে রিক। ওখানে মাতাল হয়ে হাঙ্গামায় জড়িয়ে পড়েছে। একবার তো টেক্সাস সিলিম আর ব্ল্যাক আর্থারের সঙ্গে হাজত বাসও করে এসেছে। কাগজে নাম উঠে গেছে ওর। এ ব্যাপারটা নিয়ে উদ্বিগ্ন সে। যদিও রয়্যালের কেউ রক স্প্রিংয়ের খবরের কাগজ দেখবে এমন ভাবটা কষ্ট কল্পনা। অবশ্য ডেড হর্সের ভোকাল পত্রিকার সম্পাদক হুইটাল খুব লেখালেখি চালিয়ে যাচ্ছে। ওয়াইওমিং, কলোরাডো আর উটার গভর্নরদের কাছে আবেদন রেখেছে তার সম্পাদকীয়তে ব্রাউন্স হলকে যেন অপরাধী মুক্ত করা হয়। বসন্তে আবহাওয়া মনোরম হলে পর হোল থেকে বেরিয়ে পড়ল ওয়াইল্ড ব্যান্স। তবে তার আগে রিককে একপাশে ডেকে নিয়ে কিছু উপদেশ দিয়ে গেল বুস ক্যাসিডি। আগের দিন আর নেই, বলল সে। ব্যাংক লুট করে নিরাপদে কেটে পড়বে সেদিন গেছে। সারা দেশে এখন টেলিগ্রাফের ছড়াছড়ি। চিলিমকে বুঝিয়েছি, কিন্তু সে আমার কথা শোনে না। ভালো চাইলে বলি, আইনের সঙ্গে বাজাবাজি করতে যেও না। কোনো কাজটাজ খুঁজে নিয়ে জীবনটা পার করে দাও। তখন বোঝেনি রিক এসব কথার অর্থ কী। বুঝলো এক সপ্তাহ পর। টেক্সাস সিলিম আর ব্ল্যাক আর্থারের সঙ্গে ভার্নালে ঢোকার পর পরিষ্কার হলো সমস্তটা। সিলিম একটা প্ল্যান করেছে নাকি তিনজন মিলে ভার্সাল ব্যাংক লুট করবে। এক কথায় না করে দিল তাকে রিক। বলল কাজের খোঁজে যাবে সে। কুৎসিত গালমন্দ করল চিলিম। রিকের পেছনে নাকি অযথায় সময় নষ্ট হয়েছে তার। রিক বলল চিলিমের মতলব সে আগে বুঝতে পারেনি এবং এখন বুঝলেও কেয়ার করে না। তার ধারণা ভার্নাল ব্যাংক লুটের চেষ্টা আত্মহত্যারই সামিল। মরার স্বাদ জেগেছে আসলে সিলিমের। কিন্তু ওসব কথা আমল দিল না চিলিম। নিজের রাস্তা ধরল রিক। চিলিম আর ব্ল্যাক অটল রইল নিজেদের পরিকল্পনায়। কদিন বাদে সল্ট লেক সিটি নিউজ পেপারে ওদের মৃত্যু সংবাদ উঠল। বুলেটে ঝাঁঝরা ছবি দেখে অন্তরটা শোকে ছেয়ে গেল রিকে। নিজের ভাগ্যকে অবশ্য কৃতজ্ঞতাও জানালো। বুস ক্যাসিডির কথা অমান্য করলে আজকে তার ছবিও দেখা যেত ওদের পাশে। ওয়াইল্ড ব্যাঞ্চের দিন শেষ, এবং সেটা ক্যাসিডির চেয়ে ভালো আর কেউ বুঝতে পারেনি। পরের বছর কটা কাউহ্যান্ডের কাছ থেকে শুরু করে মার্শালের স্টার পড়া পর্যন্ত সবই করল। বহু ধরনের নানা বয়সী মেয়ের সঙ্গে মেলামেশা হলো, কিন্তু জেনেট ল্যাডের আসন টলাতে পারল না কেউ ওর হৃদয় থেকে। বিশেষ করে একাকী মদের চুর অবস্থায় বেশি করে মনে পড়ে মেয়েটির কথা। জেনেটকে ঘৃণা করেও। মিথ্যুক মেয়ে কোথাকার। এতদিনে হয়তো গার্ডের সঙ্গে বিয়ে হয়ে 3 বাচ্চার মা বনে বসে আছে। দামি দামি সিল্কের পোশাক পরছে। শহরের সেরা বাড়িতে দাপটে ঘর সংসার করছে। তারপরেও তো শালা ওকে ভুলতে পারে না রিক।
এমন করে করে আর কোনো মেয়েকে কখনো চায়নি যে সে, আর ঠিক সেই পরিমাণ ঘৃণাই করে সে গার্ড মুলারকে। হারামজাদাকে একদিন ঠিক খুন করবে ও। ইতোমধ্যে পেরিয়ে গেছে 8টি বছর। সাতঘাটে জল খেয়ে আবারও ব্রাউন্স হলে ফিরে এসেছে রিক। রানছাদদের অনেকেই চিনেছে তাকে। তাদের সবার বাড়িতেই অবাধ যাতায়াত ওর। এমনি একদিনের কথা, বারজেডের করাল গেটের পাশে দাঁড়িয়ে ও অপেক্ষা করছে মনসান নামে একটা বেয়ারা ঘোড়া রাইড করতে। এ সময় এক আগন্তুকের কণ্ঠ কানে এলো ওর। লোকটার নাম লং জর্জ। সপ্তাহখানেক হলো এসেছে ব্রাউন্স হলে। গল্পের ডিভো বলা যায় তাকে। ওর মুখে মুলার নামটা শুনে ঝট করে ফিরল রিক। চোতাদের একজন হয়ে গেল মুহূর্তে। গল্পের সার সংক্ষেপ হলো, এক জোচ্চোর জুয়ারিকে ডতে খুন করেছিল লং জর্জ। ওকে গ্রেপ্তার করার কোনো অধিকার কারো না থাকলেও ওই লোকটার বন্ধুরা ঠিক সে কাজটাই করালো। কিন্তু মুলার ওর কেসটা নেয়াতে পরিস্থিতি গেল পাল্টে। জুরিরা ওকে ছেড়ে দিল, কিন্তু মুলারকে সম্মানী দেবে সে টাকা ওর ছিল না। মুলার বলল কাল 3টের মধ্যে টাকার ব্যবস্থা করতে। লং জর্জ রাজি হলো এবং ফলসের পাশে কোথায় টাকাটা মেটাবে জায়গাও ঠিক করলো। ব্যাংক লুট না করলে টাকা জোগাড়ের কোনো সম্ভাবনা ছিল না। লং জর্জ তাই বাধ্য হয়ে লুট করলো এবং ফলসের পাশে মুলারকে ঠিক দাঁড়িয়ে থাকতে দেখতে পেল। ওকে পারিশ্রমিক বুঝিয়ে দিল লং জর্জ। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে ক্যানভাসের থলেটায় ফরচুন স্টেট ব্যাংকের সিল মারা ছিল, অর্থাৎ মুলারের ভালো মতোই জানার কথা টাকা কোত্থেকে কিভাবে জোগাড় হয়েছে। কিন্তু সে ওসব নিয়ে মাথা ঘামালো না বিন্দুমাত্র। সোজা পকেটে পুরে দিল থলে। আর ওদিকে তখন টাকা বুঝিয়ে দিয়ে ঊর্ধ্বশ্বাসে ঘোড়া ছোটাচ্ছে লং জর্জ। ওর সামনে গিয়ে দাঁড়ালো রিক। মুলার লোকটার প্রথম নাম কি ছিল মনে আছে? থাকবে না আবার? গার্ডিনার মুলার। কেন বলো তো? লোকটা বিবাহিত? নিশ্চয়। ওর বউ কোর্টে আসতো ওর সঙ্গে। শালার মাল একখান। একবার দেখলে আর নজর ফেরানো। নামটা বলতে পারবে? একবার গার্ডকে ওকে ডাকতে শুনেছিলাম। বুড়ো কুচকে মাথা চুলকে নিল লং জর্জ। দাঁড়াও, জেনিস না। এই তো পেয়েছি, জেনেট। কেন? ফরচুন শহরটা কোথায়? আওয়ারের ওপরে, রেড মাউন্টেনের একেবারে গা ঘেঁষে। কেন? রিক ঘুরে হাঁটা দিল তার ঘোড়ার উদ্দেশ্যে। কে একজন চেঁচিয়ে উঠল, মনসানকে রাইড করবে না? পরে বলল ও। স্যাডেলে দোল খেয়ে চড়ে বসে ঘোড়া ছুটিয়ে দিল। 7 মুলারদের বাসায় যাওয়ার পথে পাহাড়টায় চলল এইমাত্র রন হার্ডি। মুলার লোকটা দুর্বল চিত্র সিদ্ধান্তে এলো ও। আত্মবিশ্বাসী লোক হলে শহরের উপরে এরকম একটা ইটের বাড়ি তৈরি করে লোহার ফেন্স দিয়ে লন ঘিরে রাখত না। আর কি খরচটাই না করেছে। ব্রোঞ্জের প্রকাণ্ড হরিণটা বাড়ির সামনে বসিয়েছে সবার নজর এবং বাহবা কারার জন্যে। কিংবা হয়তো এটা দুর্বলতা নয়, আত্মগরিমার প্রকাশ। এখানে আসার আগে গাই হুইটালকে টিপে দিয়ে এসেছে হার্ডি। লোকটাকে বুঝিয়েছে রিক সাবেসকে মুক্ত করতে ওকে সাহায্য করলে আখেরে লাভ হবে তার। চারদিকে নাম ছড়িয়ে পড়বে হুইটালের। চাইকি, সেইয়ের, লামারি, এমনকি ডেনভারের কোনো পত্রিকা থেকেও তার ডাক পড়তে পারে। লোকটা কিভাবে সাহায্য করতে পারে জানতে চাইলে হার্ডি বুঝিয়েছে রিকের কেসটায় অদ্ভুত একটা রহস্য আছে। হুইটালের কাজ হবে গার্ডের কাছ থেকে কৌশলে জেনে নেয়া কেন সে রিককে এত অপছন্দ করে। হুইটাল প্রথমে তেমন গা করছিল না, কিন্তু হার্ডি যখন মনে করিয়ে দিয়েছে আগামী নির্বাচনে ওর বিরুদ্ধে লড়তে মনস্থ করেছে গার্ড, তখন ভয়ানক উৎসাহী হয়েছে। হার্ডি লোভ দেখিয়েছে
কাগজে স্কুপ নিউজ দিতে পারলে আইনসভার প্রতিনিধিত্ব কোনো ছাড়, রাজনৈতিক ক্যারিয়ার শুরু করে হয়তোবা কংগ্রেসম্যান হয়ে যেতে পারবে সে পরবর্তীতে। টোপটা গিলেছে হুইটাল, যাবে কথা দিয়েছে সে গার্ডের কাছে। ওর পেট থেকে রিক সম্পর্কে অজানা কোনো তথ্য যদি আদায় করা যায়। হার্ডি আশা করছে হুইটালের আদায়কৃত তথ্য ব্যবহার করে গভর্নরকে আনাতে পারবে সে। ফলে আপাতত স্থগিত হবে রিকের ফাঁসির আদেশ। গার্ড মুলার যখন জানবে, ভাবল হার্ডি, তার স্ত্রী ওকে ডিনারে ডেকেছে, তখন কি করবে কে জানে। তবে সারা শহরে যে কানাঘুষা শুরু হবে এতে কোনো সন্দেহ নেই। ও বেল পুলে ঝাঁকি দিতে দরজা খুলে দিল হাউসকিপার কেট মরিসন। ওকে স্বাগত জানিয়ে পার্লারে নিয়ে গিয়ে বসালো। ঘরটায় ঠান্ডা ঠান্ডা একটা ভাব। জানালার দরজায় দামি পর্দা, ছাদ অবধি উঠে গেছে ওক প্যানেলের দেয়াল, পায়ের নিচে পুরু মোলায়েম কার্পেট। বেশ কয়েকটা তৈলচিত্র দেয়ালে লটকে রাখা হয়েছে। বড় লোকের খেয়ালিপনা, রুচির পরিচয় দেওয়ার চেষ্টা আর কি। বলতে চাই, শুধু টাকা নয়, সংস্কৃতির দিকটাও ভালোই বুঝি আমি। সামনের দিকে দুটো জানালার মাঝে রাখা ডিভানে বসেছে হার্ডি। গার্ড মোলারের ব্যক্তিত্বের সঙ্গে ঠিক যেন খাপ খায় না এসব বিলাসিতা। হয়তো ঘরদোর সাজানোয় তার ইচ্ছের প্রতিফলন মোটেই ঘটেনি। এসব কথা যখন ভাবছে তখন সিঁড়িতে হালকা পদশব্দ পেয়ে ঘড়িটা একবার দেখে নিল হার্ডি। 12:30 প্রায়। রিক সাভেজের কাছে একটু বেশি সময় লেগে গেছে। হল থেকে ও ঘরে প্রবেশ করলো জেনেট, দ্রুত স্বচ্ছন্দ হাঁটার ভঙ্গি। হাতটা হার্ডির দিকে এগিয়ে দিয়ে বলল, আপনি এসেছেন বলে খুব খুশি হয়েছি। উঠে দাঁড়িয়ে হাতটা ধরল হার্ডি। দেরি হয়ে গেছে বলে দুঃখিত। জেলে একটু বেশি সময় লেগে গেল। তাতে কি, সহজ ভঙ্গিতে বলল মহিলা। ডিনার বোধ হয় রেডি। কেটকে জিজ্ঞেস করে দেখি। ডাইনিং রুমে চলে গেল মহিলা। কি অপূর্ব হাঁটার ছন্দ, মনে মনে বলল হার্ডি। না, বেটা গার্ড মুলার এর নখের যোগ্যী নয়। মহিলা কোন দুঃখে যে বিয়ে করতে গেল ওরকম উন্নাসিক স্বভাবের অনাকর্ষণীয় একটা লোককে। পর মুহূর্তে উপলব্ধি করল হার্ডি, গার্ড মুলারকে মনে প্রাণে ঘৃণা করেও অবশ্য সঙ্গে সঙ্গেই অযৌক্তিক লাগলো অনুভূতিটা নিজের কাছেই। ঝেড়ে ফেলল চিন্তাটা। ফিরে এসেছে জেনেট। বলল, আসুন মিস্টার হার্ডি, ডিনার তৈরি। মহিলাকে অনুসরণ করে ডাইনিং রুমে প্রবেশ করলো ও। টেবিলের ও মাথায় সিধে হয়ে দাঁড়িয়ে টম হার্ডিকে গভীর দৃষ্টিতে মেপে নিল। ওর সুন্দর মুখটায় একটু যেন বিষাদের ছায়া। কোকড়া সোনালি চুলের একটা গোছা ভিজে সেটে রয়েছে কপালে। ছেলের সঙ্গে হার্ডির পরিচয় করিয়ে দিল জেনেট। তারপর তাকে উঁচু পায়ার চেয়ারে বসিয়ে পাশে বসল। হার্ডি মহিলার চেয়ারটা টেনে দিয়েছিল। ধন্যবাদ, বিড়বিড় করে আওড়ে মুখোমুখি একটা চেয়ার ইঙ্গিত করলো হার্ডির জন্যে। দামি আয়রন স্টোনের প্লেটে এক ঘোড়সওয়ার আর তার হাউন্ডের ছবি। অন্যান্য অশ্বারোহীদের পেছন পেছন ফেন্স টপকাচ্ছে। নিজের থালায় আঙুল দেখালো টম। আমাকে ঘোড়া কিনে দেবে বলল ও। মা বলেছে। তাই? কি শিকার করবে তুমি ঘোড়ায় চড়ে, বাঘ না ভাল্লুক? প্রশ্ন করলো হার্ডি। ইঁদুর। জেনেট হেসে ফেলল হার্ডিও। ছেলের প্লেটে স্টেকের একটা ছোট অংশ কেটে টুকরো করে দিল মহিলা। দিনের বেলা রিটা টমসন ওকে রাখে বলল। চেনেন বোধ হয়, ডেল টমসনের মেয়ে। মাথা ঝাঁকালো হার্ডি। পঙ্গু বৃদ্ধ ডেল টমসন লিভারি স্টেবলের মালিক। ঋণগ্রস্ত লোকটা। নগদ অল্প কিছু টাকা দিয়ে
স্টেবলটা কিনে বাকিটা ইনস্টলমেন্টে শোধ করবে চুক্তি করেছিল। কাজেই মেয়ে চাকরি জোটাতে পারায় খুশি হয়েছিল প্রথমটায়, কিন্তু পরে অনেকবার ওর মুখে শুনেছে হার্ডি রিতা অন্যখানে কাজ খুঁজে নিক, সে তাই চায়।